প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি ২১ রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়তই আসলে সমসাময়িক বিষয়গুলি নিয়ে ভ্যালি ২১ রাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজও যথারীতি আমরা সাম্প্রতিক যে কয়েকটি বিষয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং মহামান্য আদালতের বেশ কিছু নির্দেশনা রয়েছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি যদি স্পষ্ট করে বলতে চাই, আজকে আমাদের আলোচ্য বিষয় রয়েছে ভুয়া গ্রেফতারি পরোয়ানা। এবং আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে হাইকোর্টের ৭টি নির্দেশনা রয়েছে এবং সেই সাথে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকেই নানা ধরনের অপপ্রচার, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের মিথ্যা অপপ্রচার, এই জায়গাগুলো নিয়েও সরকার বেশ কনসার্ন রয়েছেন এবং সেগুলো থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। এবং সেই সাথে আরও সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এবং এসব বিষয়গুলো নিয়ে ভ্যালি ২১ রাতে আজকে আলোচনা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন স্টুডিওতে জনাব কুদ্দুস আফরাদ, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আমার সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন জনাব নুরুল আনোয়ার, সাবেক আইজিপি, এবং আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন মোহাম্মদ খুরশিদ আলম খান, সিনিয়র আইনজীবী। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা স্টুডিও থেকে একটু আলোচনাটা শুরু করব জনাব কুদ্দুস আফরাদের কাছ থেকে, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। কুদ্দুস ভাই, আমরা সরাসরি যে বিষয়টা গত কয়েক ঘন্টা যাবত গণমাধ্যমে অনেক বেশি আলোচনা হয়েছে সেটি দিয়ে শুরু করবো আলোচনা। বিশেষ করে ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে মহামান্য আদালতের ৭টি নতুন নির্দেশনা আসছে, সেটি একটু প্রথমে একটু আলোচনা আনতে চাই। আপনি গণমাধ্যম কর্মী হিসেবে এটি আসলে কিভাবে দেখছেন? আসলে একটা মামলাকে ঘিরে, মামলার রায়কে ঘিরে আজকে এই ৭টা যে নির্দেশনা জারি করেছেন মহামান্য হাইকোর্ট, এটা সবগুলো নির্দেশনার প্রতিটা লাইন আমি পড়ে দেখেছি। অসম্ভব ভালো যদি এটা পালন করা হয়। এই যে ভুল গ্রেপ্তারি পরোয়ানায় জাহালাম থেকে শুরু করে অনেকগুলো আলোচিত ঘটনা, সাম্প্রতিককালেই তারা জেল খেটেছে, অনেক বছর জেল খেটেছে বিনা অপরাধে। তারপরে কাস্টডিতে অনেকে বিনা অপরাধী থাকছে। এইসব কারণে মূলত এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে। যে ৭টি নির্দেশনা জারি করা হয়েছে, সেই ৭টি নির্দেশনার আমি যদি বেসিক মূল জিনিসটা বলি, সেটা হচ্ছে যাতে বিনা কারণে অথবা গ্রেপ্তারি পরোয়ানা মূলে অন্য কোনো লোক এই সাজা ভোগ না করে, কারাগারে থাকতে না হয়, সেই কারণে এগুলো চেক করার জন্য যার যার দপ্তর থেকে যিনি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবেন তার সিল সাপ্পর স্বাক্ষর নাম পদবি রাখা, যিনি এই পরোয়ানা তামিল করবেন, যিনি এটা রিসিভ করবেন, যিনি এটা ডেলিভারি করবেন, অর্থাৎ প্রত্যেকটা স্তরে কিভাবে কাজটা করবেন এবং দায়ী ব্যক্তিকে যাতে চিহ্নিত শনাক্ত করা যায়, সেই জন্য মূলত এই গ্রেপ্তারি পরোয়ানার অর্থাৎ ভুয়া গ্রেপ্তারি বা ভুয়া মানুষ যাতে এই ধরনের নাজেহাল না হয় সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আদালত এটা করেছে। এটা অবশ্যই ভালো কাজ। আমাদের মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট প্রায়ই আমাদের অনেক নির্দেশনা জারি করেন, তো মূলত আমাদের এক্সিকিউশন, যেখানে এক্সিকিউশন হয় সেই জায়গায় যদি এই কাজগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে বা আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ পালন করা না হয়, তাহলে এইসব নির্দেশনার জায়গায় থাকে। আবার হয়তো ঘুরে ফিরে কেউ একদিন অ্যাটেনশন করবেন, তখন আবার সতর্ক করবেন, ওই অবস্থায় চলছে। আমাদের এখানে পুলিশ বিভাগের, আমি যদি পুলিশ বিভাগকে বলি, পুলিশ বিভাগের একটা বড় অংশই প্রোটোকল ডিউটিতে পারে। তারা প্রোটোকল ডিউটিতে এত বেশি ব্যস্ত থাকতে হয়, একটা অংশ খেটে মরছে। আবার এইসব নানান তদন্ত, এইসব খুব কম জনবলেই তারা কাজ করতেছে আমাদের এখানে। আর পুলিশের বিরুদ্ধে আরেকটা, সব স্তরেই আমাদের সামাজিক মাধ্যম বলেন, পত্রপত্রিকা বলেন, নাগরিক বলেন, প্রতিটা সেক্টর, প্রতিটা মহলে আরেকটা অভিযোগ আছে, তারা পয়সার পিছনে ছোটেন বেশিরভাগ, আমি সবাইকে বলতেছি না, কিছু লোক। এবং এই কারণে অনেক সময় বড় গাফিলতি হয়। এই যে এইসব নির্দেশনা, আরও নির্দেশনা ছাড়াই পুলিশ ডিপার্টমেন্ট ভালো কাজ করতে পারেন যদি তাদের অন্য কোনো অ্যাটেনশন না থাকে। একটা হচ্ছে যে এই বললাম না যে প্রোটেকশন আর প্রোটোকল ডিউটি, এগুলোতে যদি করতে হয়। আমাদের এই আমরা গত যদি 10 বছরের কথা বলি, দেখা যাবে তার মধ্যে এর আগের একটা অভিজ্ঞতা আছে আমাদের মানুষের, এর পরের একটা অভিজ্ঞতা আছে। দেখেন, আগে হরহামাশে আন্দোলন হতো, জ্বালাও পোড়া হতো, এইসব ছিল। কিন্তু গত 8-10 বছর দুই একটা বড় বা কয়েক মাসের বড় ঘটনা ছাড়া সেই জায়গাটায় কিন্তু পুলিশের এতটা অ্যাটেনশন করতে হয় না।
মানে এই যে আগে আন্দোলন ঠেকানোর জন্য একটা বড় অংশ সারাক্ষণ মাঠে প্রতিনিধি ব্যস্ত থাকতে হ্যাঁ, হতো। সেটা করতে হয় না। পুলিশ কিন্তু এখন তদন্তে বা অন্যান্য কাজে একটু নজর দিতে পারে। এবং এই জায়গাটা গত 8ম বেতন কমিশনের পর পুলিশ এবং অন্যান্য ডিপার্টমেন্টের বেতনও বেড়েছে। তাদের ইন্সপেক্টর পদমর্যাদাকে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার করছে। তাদের কিন্তু অনেক কিছুতেই তাদেরকে সরকার তাদেরকে সেই সব তাদের যেসব সমস্যাগুলো ছিল সেগুলো অ্যাটেনশন করছে। কিন্তু আমরা সার্ভিসটার ততটা উন্নতি পাইনি। উন্নতি হয়েছে, অবশ্যই উন্নতি হয়েছে। এই যে মডেল থানা করার পরে জিডি করা, মামলা করা, এইসব ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমরা ততটা উন্নতি পাইনি যতটা আমরা আশা করছি বা মানুষ প্রত্যাশা করে। আমি মনে করি এইসব নির্দেশনা যদি পুলিশ ডিপার্টমেন্ট এবং অন্যান্য সিভিল ডিপার্টমেন্ট দেখেন, এখানে এটার সাথে শুধু আইন আদালত ছাড়া আরো অনেক বেশি কিছু জড়িত। কারণ আমাকে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যদি কোনো, আমি নাগরিক হিসাবে একজন পুলিশ আমার সহায়তা চায়, আমি ভুল ব্যক্তিকে শনাক্ত করলাম, আরেকজন বেসামরিক বা ওই সাধারণ মানুষ ওনাকে সার্টিফাইড করলো, এই সার্টিফিকেটের মূল্যেও গ্রেপ্তার হতে হবে। কিন্তু এখানে প্রত্যেকটা স্তরে আমি সেই জন্য বলতেছি আর একটু রেসপন্সিবল হতে হবে, আরও দায়িত্বশীল হতে হবে। আমরা যাতে কোনো একটা লোক, কারণ পুলিশের ঘটনা আমি ডাক্তারদের সাথে চলুন, ডাক্তাররা যখন অপারেশন করে একটা রোগী, সেই রোগী মারাও যেতে পারে, আবার সেই রোগী অপারেশনের কারণে সেই রোগী বেঁচে সুস্থ হয়ে যায়। দেখেন কৃতজ্ঞতাটা থাকে এখানে বেশ। অর্থাৎ আমি যখন সুস্থ হয়ে যাই, ডাক্তারকে একবারে অবনত চিত্রে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। পুলিশের ক্ষেত্রে যেটা হয়, পুলিশের ক্ষেত্রে খুব কম, এক্সেপশনাল আছে, কিন্তু খুব কম মানুষই ভালো সার্ভিস পাওয়ারও তার প্রতি কৃতজ্ঞতা জানায়। কারণ পুলিশের এই যে একজন হয়তো ভালো সার্ভিস দিল, কিন্তু তার কাছে পৌঁছানোর আগে জায়গায় জায়গায় যে দুর্ব্যবহারটা পেয়ে যায় বা উদাসীনতাটা পেয়ে যায় বা তার গলা ধাক্কাটা পেয়ে যায়, সেই কারণে সেই ব্যবহার বাহিনীটির উপরেই তখন একটা পুলিশের এই সার্ভিসের আগে তাদের বিহেভিয়ার সবকিছু মিলিয়ে আমি মনে করি আর একটু উন্নত হওয়া দরকার। তাইলে এইসব এই সমস্যাগুলো থাকবে না, হয়রানিগুলো থাকবে না। আপনার কাছে আসবো, আমরা একটু নুরুল আনোয়ার স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি শুনছিলেন আমরা যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই, যে ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে মহামান্য আদালতের 7টি নির্দেশনা, এবং যেটি আজকে সারাদিনে আসলে অনেক বেশি আলোচনা হয়েছে। প্রথমে একটু আপনার মতামত জানবো যে আপনি এই বিষয়টি আসলে কিভাবে মূল্যায়ন করেন। নুরুল আনোয়ার স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে প্রশ্ন করেছিলেন? জি জি স্যার, আমি প্রথমে একটু এই যে মহামান্য আদালতের যে নির্দেশনা এসেছে সেটি বিষয়ে আপনি একটু মতামত জানতে চাচ্ছিলাম। আদালতে যে নির্দেশনা আছে, এটা তো আমি বলবো যে আমাদের কল্যাণমুখী একটা নির্দেশনা। আদালতের নির্দেশনা আসার আগেও আইনে কিন্তু এ ধরনের বিধান আছে বা ছিল, কিন্তু বিধানগুলোকে আমরা ইগনোর করি বিভিন্ন পর্যায়ে। এটাকে আমরা জানি না অথবা জেনেও না জানা ভান করে থাকি। যে ভুয়া ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আসে অথবা ভুয়া জামিননামা আসে, এগুলোর সাথে সম্পৃক্ত মূলত কারা? আমরা যদি বলি এটা আদালত থেকেই হয়, মানে আদালতের একটা শ্রেণী যারা আদালতে সম্পৃক্ত থাকেন, কিছু আইনজীবী, কিছু আদালতের কর্মকর্তা মিলেমিশে এই পদ্ধতিগুলি জানে। ফর্ম আছে এদের কাছে, সিল সাপোর আছে, এগুলো দিয়ে যে স্টাইলে লিখতে হয় লিখে টিকে এগুলি পাঠিয়ে দেয়। এখন যখন এগুলা কার্যকর করার জন্য একটা ওয়ারেন্ট পাঠিয়ে দিল থানাতে, থানা পুলিশ কি করে এটা আদালতকে চ্যালেঞ্জ করবে আপনি দিয়েছেন কিনা, এটা সঠিক কিনা? এটা তো প্রত্যেকটা ক্ষেত্রে জানা সম্ভব না। যদি কোনো কারণে বিতর্কিত হয়ে যায়, জানাজানি হচ্ছে হয়, তখন সেটা রেফার করতে পারে, শতভাগ তো রেফার করা সম্ভব না। এরপরে আমরা দেখেছি ইতিপূর্বে এ ধরনের ঘটনা তদন্ত করে আদালতের কিছু কর্মকর্তা অর্থাৎ বেঞ্চ ক্লার্ক বা এদের সাথে এই লেভেলে যে কিছু আইনজীবী সহকারী এই ধরনের কাজকর্ম করে থাকেন। এই কাজগুলোতে একটা বিব্রতর অবস্থা সৃষ্টি হয় সকলের জন্যে, পুলিশের জন্যে, আদালতের জন্যে, এবং যিনি ভুক্তভোগী তার জন্যেও। আমাদের খুরশেদ আলম সাহেব সামনে আছেন, উনি নিজে ভালো করে জানেন একটা বিষয় যেটা খুবই আলোচনা ছিল, জাহালামের বিষয়টি। তো এখানে আমি একটা কথা বলবো যে জাহালামকে গ্রেপ্তার করার পরেই সে কিন্তু প্রথম থেকেই বলেছে আমি জাহালাম না, আমি সেই ব্যক্তি না, আমি অন্য ব্যক্তি। ওনার এই কথাটা পুলিশকেও সে বলেছিল, পুলিশও শোনে নাই। আদালতকে বলেছে, আদালত শোনে নাই। যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে আদালতের সামনে পেশ করা হয়েছে উনিও শোনেন নাই, আদালতও শোনে নাই।
যদি আদালতের মনে হতো যে এটা এই জন্য এরকম একটা কথা বলছে, ঠিক আছে, আমি তাকে 15 দিনের জন্য আটকায় রাখি, এটাকে ইনকোয়ারি করতে দেই, যথাযথ হবে সেই কথাটা ঠিক কিনা, সে আসল ব্যক্তি কিনা, তাহলে কিন্তু এই 3.5 বছরের ঝামেলাটা আসতো না, এত বড় একটা হইচই সারা দেশব্যাপী হতো না। এটা এই জন্য দায়ী কিন্তু সকলেই, যেমন দায়ী সেই যারা অভিযোগ করেছিল, তদন্ত যারা করেছে, চার্জশিট যারা দিয়েছে, যে আদালত থেকে এটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট গিয়েছে পুলিশের কাছে, এবং পুলিশ গ্রেপ্তার করার পরে যখন সে বলল গ্রেপ্তার করা কালে আমি সেই ব্যক্তি নই, তোর পুলিশের ফরওয়ার্ডিং এর মধ্যে লিখতে পারতো লাস্টে একটা পেরাতে, এই অভিযুক্ত এই দাবি করছে যে সেই ব্যক্তি নয়, বিষয়টি ভেরিফাই করা যেতে পারে। আদালত করতে কি করতো না তখন বোঝা যেত। আদালতের সামনে যখন তার আইনজীবীরা পেশ করলো আমি সেই ব্যক্তি নয় বা আমার মক্কেল সেই ব্যক্তি নয়, আদালতও সেখানে নিশ্চুপ থাকলো, কোনো কথাই শুনলো না। আসলে এটার জন্য সার্বিকভাবে সবাই কম বেশি দায়ী আমি মনে করি। কিন্তু দুঃখজনক হচ্ছে যে যাই দায়ী হোক না কেন, জাহালেমের জীবন থেকে 3.5 বছর চলেই গেল। এরকম মাঝে মধ্যে আদালত থেকে ভুয়া যায়, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যায়, জামিন নামাও যায়, এবং জামিনও 2-1টা ক্ষেত্রে বেড়ে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে জেলখানা অথরিটি কি করে বুঝবে জামিন নামাটা ভুয়া না সত্য কি মিথ্যা সেটা কিভাবে বুঝবে? দেখতে তো একই রকম মনে হয়। এখন প্রতি ক্ষেত্রে তো সম্ভব না। তাহলে এইটাকে ঠিক করতে হলে পয়লা যেটা করা দরকার, আদালতের উপরে নজরদারি বেশি করা দরকার। যারা এই ধরনের কাজ করে থাকে, যে লেভেলের কর্মকর্তারা এই কাজগুলি করে, কর্মচারীরা করে, এবং যে সমস্ত আইনজীবী সাসপিশাস, যাদের সহকারী সাসপিশাস, এদের উপরে নজর রাখা দরকার। তাহলে পরে এই যে হ্যাসেলটা যেটা হয় একটা নির্দোষ লোকের, সেটা হবে না আমি মনে করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনার কাছে। আমরা আবারও আসবো। আমরা এবার একটু সংযুক্ত হতে চাই মোহাম্মদ খুরশিদ আলম খান, সিনিয়র আইনজীবী। জনাব খুরশিদ আলম, আপনি শুনছিলেন আমরা যে বিষয়টি নিয়ে দুজনেরই বক্তব্য শুনেছি। আপনি সিনিয়র একজন আইনজীবী, আপনার বক্তব্য আসলে প্রথমে একটু শুনতে চাইবো। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, ফৌজদারি কার্যবিধির 75 ধারায় ওয়ারেন্ট অফ অ্যারেস্টের একটি প্রভিশন আছে, এবং এটা অনেক আগে থেকেই আছে। আজকে হাইকোর্ট ডিভিশন যে নির্দেশনাটা দিল ওটাকে ব্যাখ্যা দিয়েছি কিভাবে করতে হবে। এখন সাবেক আইনজীবী মহোদয় বললেন কিছু আইনজীবী, ওয়ারেন্টের সঙ্গে ইস্যুর সঙ্গে আইনজীবীর কোনো সম্পর্ক নেই। আপনি টপ টু বটম, একদম নিচের লেভেল থেকে শুরু করে আপ টু অ্যাপেক্স কোর্ট, এখানে আইনজীবীর কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু এরপরেও কিছু জিনিস হয়তো ঘটছে, দ্যাটস ট্রু। রং আইডেন্টিফিকেশন হচ্ছে, এটা মানে কারা করছে। উনি যেটা এক্সাম্পল দিলেন জাহালমের ঘটনাটা কিন্তু টোটালি ডিফারেন্ট। জাহালমের ঘটনাটা হলো রং আইডেন্টিফিকেশন বাই দ্য ব্যাংক অফিসিয়ালস। ব্র্যাক ব্যাংক অফিসিয়ালসই আর দুদকের ইনভেস্টিগেটিং অফিসারকে বলেছেন এই সেই জাহালম। এখন ব্র্যাক ব্যাংকের অফিসিয়ালদেরকে বিশ্বাস করাটা ভুল হয়েছে। একটা যখন কারাপশন ব্যাংকিং ডকুমেন্ট থেকে হয়, সোনালী ব্যাংক রেফার করেছে আমাদের এখানে ফোরজারি হয়েছে, 18 কোটি টাকা মিসঅ্যাপ্রিভিয়েশন হয়েছে, আপনারা একটু অনুসন্ধান করেন, তদন্ত করেন। দ্যাট ডকুমেন্ট রিলেটস টু ব্যাংকিং ডকুমেন্টস। ব্যাংক যখন আমাকে একটা ডকুমেন্ট দিবে, ইটস এ পাবলিক ডকুমেন্ট, এটাকে আমাকে রিলাই করতে হবে। আমি ব্যাংকিং ডকুমেন্ট চ্যালেঞ্জ করার আমার এখতিয়ার নেই। তাহলে তো দুর্নীতি দমন কমিশন কোনো ব্যাংকের যেটা ডকুমেন্টের উপর ভিত্তি করে যে কারাপশন গুলো হচ্ছে, তাকে তাহলে আগে দেখতে হবে ব্যাংকের ডকুমেন্টটা ঠিক কিনা, ফার্স্ট অফ অল। সেটা তো আমার এখতিয়ার নেই। আমার এখতিয়ার হলো ব্যাংক যখন বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, বিএফআই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে যখন একটা কপি আসবে যে আপনি এটা একটু দেখুন, অনুসন্ধান করুন। সোনালী ব্যাংক নিজেই বলছে আমার এখানে ফোরজারি হয়েছে, হ্যাঁ, আমিনুল ইসলাম অনেকগুলো করেছে, তখন সোনালী ব্যাংকের তথ্যপত্রের ভিত্তিতে ওনারা করলেন। নট অনলি দ্যাট, সোনালী ব্যাংক তার অফিসিয়ালদের সাসপেন্ড করছেন এই ঘটনার জন্য, ব্র্যাক ব্যাংক সাসপেন্ড করেছেন। তো এখন দুর্নীতি দমন কমিশনের ইনভেস্টিগেটিং অফিসার, সেটা ব্যাংক অফিসিয়ালকে তাকে বিশ্বাসই করতে হবে, এবং তাদের আইডেন্টিফিকেশন ছবিতে। তাহলে এখানে ইনভেস্টিগেটিং অফিসারের ভুলটা কোথায়? ভুলটা হলো দ্যাট মিনস যারা ব্যাংক অফিসিয়ালস তারা, অ্যান্ড এটা কোর্টে প্রমাণিত হয়েছে। কোর্ট সেই জন্য দুদক বলেছে দুর্নীতি দমন কমিশনকে, ইউ শুড বি কশাস মোর ইন ফিউচার, যে তুমি তাকে বিশ্বাস করাটা তোমার ভুল হয়েছে, তোমার নেগলিজেন্স ছিল, কিন্তু তোমার কোনো ম্যালাফাইডি ছিল না। যেহেতু তোমার ম্যালাফাইডি নাই, কাজে তোমার কম্পেনসেট করা যাবে না। যদিও ফুল ট্যাক্স আমরা এখানে পাইনি, ব্র্যাক ব্যাংকে সেই জন্য কম্পেনসেট করেছে।
আসলে বিষয়টা সেখানে না। আইজিপি মহোদয় বারবার ঘুরে ফিরে আইনজীবীর কাছে আসছেন, আইনজীবী বা সহকারী আইনজীবী এবং আইনজীবী সহকারীর এখানে সোফা রিলেটেড ইস্যুয়েন্স অফ ওয়ারেন্টে তার কোনো লিগ্যাল জুরিসডিকশন নাই। এটা কে করবে? এটা আদালতের মাধ্যমে, আদালতের অর্ডারের ভিত্তিতে আদালতের কর্মচারী কর্মকর্তা করবেন। কিন্তু তারাও যে ইনভলভ এটা তো আপনাকে দেখাতে হবে। একটা থার্ড পার্সন যদি আদালতের অর্ডারটাকে নিয়ে আদালতের একটা অর্ডার তৈরি করে যদি ভুয়া ওয়ারেন্ট দেখায়, সেখানে আদালতের কর্মকর্তা কর্মচারী বা আইনজীবীর সহকারী ইনভলভ, আপনি সেটা কিভাবে বুঝবেন? সাম্প্রতিককালে হাইকোর্টের অনেক অর্ডার ফোরজারি হয়েছে, জামিন জাল হয়েছে। সেজন্য দিদেন ফরমার চিফ জাস্টিস মোস্তফা কামাল সাহেব যখন চিফ জাস্টিস ছিলেন, উনি একটা প্রভিশন করে গিয়েছেন, হাইকোর্টের যদি কোনো অর্ডার জেলখানায় যায়, জেলখানাকে এটা ভেরিফাই করতে হবে হাইকোর্ট ডিভিশন থেকে আসছে কিনা। একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদমর্যাদার কর্মকর্তার কাজই হলো জেলখানার ফোন রিসিভ করা এবং জেলখানার অফিসার যেটা প্রশ্ন দিবে, প্রশ্ন করবে, তার উত্তর দেয়া। দ্যাট মিনস ওনার মামলা নাম্বার ঠিক কিনা, ভেরিফাই এত তারিখে এত বেঞ্চ থেকে ঠিক এই ধরনের জামিন হয়েছে কিনা, অমুক বিচারপতি এটা জামিন দিয়েছেন কিনা, সবকিছু নিশ্চিত হওয়ার পরে তারপরে জেল অথরিটি ছাড়বে। এটা কিন্তু আজকে অনেকদিন, জাস্টিস মুস্তফা কামাল সাহেব চিফ জাস্টিস ছিলেন আমার মনে হয় কমপক্ষে 18 থেকে 20 বছর আগে। এই 18 থেকে 20 বছর পর্যন্ত এইভাবে হচ্ছে। তারপরে ফোরজারি অফ ডকুমেন্ট হচ্ছে, এফআইআরে কাটাছেড়া হচ্ছে, কাটাছেড়া হয়ে সেটা হাইকোর্টে আসছে। যেমন 5টা ইয়াবা হয়তো ওখানে ছিল 5000 পিস, এভাবে হচ্ছে। তা আমি তো মনে করি ভুয়া ওয়ারেন্টের সঙ্গে এরাও হয়তো ইনভলভ, কিন্তু ভুয়া ওয়ারেন্ট কখনো আদালতের কর্মচারী কর্মকর্তা, ওদের হয়তো আমরা সাসপিশন করি, সন্দেহ করি, কিন্তু তাদের পক্ষে এটা সম্ভব না। ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। হ্যাঁ, এটা একটা চক্র থাকে। আপনি মতিঝিল ব্যাংক পাড়ায় যান, আপনি অনেক লোক পাবেন যারা ব্যাংকের আশেপাশে ঘুরে ব্রোকারি করে। এই ধরনের মতিঝিল দিলকোষায় প্রচুর লোকজন পাওয়া যাবে, যে একজনের অ্যাকাউন্টে আরেকজন সিগনেচার করে টাকা উঠিয়ে নিচ্ছে এবং ইন কনভাইভেন্স উইথ দ্য ব্যাংক অফিসিয়ালস। একটা কথা মাথায় রাখতে হবে, ব্যাংকিং কারাপশনে ব্যাংক অফিসিয়ালস এর ইনভলভমেন্ট ছাড়া কোনো কারাপশন হতেই পারে না। উই ডিলস উইথ সো মেনি কেসেস, মানে আমরা শত কেসে দেখেছি ব্যাংক অফিসিয়াল যদি একটু শক্ত থাকে, তার যদি ইন্টিগ্রিটি মেনটেন করেছিল, কোনো ব্যাংকের টাকা তছরূপ হওয়ার প্রশ্নই আসে না। নেভার, ইট ইজ অ্যাবসার্ড ব্যাপার, অ্যাবসলিউটলি ইম্পসিবল। কাজেই এটা হচ্ছে ওখান থেকেই হয়। আর আজকে যেটা হাইকোর্ট রায় দিয়েছেন, একটি হাইকোর্টের রায়টা বাংলায় যাতে সবাই পড়তে পারে, এটা খুব অ্যাপ্রিসিয়েট। পুলিশের কনস্টেবল থেকে শুরু করে জাজ সাহেব, সবার জন্য বোধগম্য, খুব সহজ সরল সাবলীল বাংলা ভাষায়। তো এখানে ব্যাখ্যা দিয়েছে তুমি কোথায় সিল মারবা, কি করবা, তাকে যদি তুমি সন্দেহ হয় মোবাইল ফোনে করবা, মানে সেকশন 75 এর একটা ব্যাখ্যা দিয়েছে, ইন্টারপ্রিটেশন। কিন্তু আপনি যদি অ্যাভারেজে ধরেন ফলস ইমপ্লিকেশন, রেট অফ ফলস ইমপ্লিকেশন আমাদের দেশে অনেক কম। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে যান, অনেক বেশি। এটা অনেকটা নারী নির্যাতনের মতো। আমার রেট অফ নির্যাতন হচ্ছে প্রচুর, বাট কনভিকশন রেট হলো 0.02%। এটা এই ধরনের। তো কাজে হ্যাঁ, এটা করাতে মানে সবাই একটু অ্যালার্ট হবে, বিচারক প্লাস পুলিশ, কারণ আলটিমেটলি পুলিশের উপর দোষটা বেশি যায়। আমি পুলিশের উপরেও দোষ দিতে নারাজ। আপনি যে ভদ্রলোক এইটা ওয়ারেন্টটা নিয়ে যায়, ওনাকে তো বুঝতে হবে উনি একটা ট্র্যাডিশনাল ওয়েতে আমাদের দেশে পুলিশ কাজ করে। পুলিশ মানে একটা লেভেল, একদম আপনি গ্রাস রুট লেভেলে, যে আদালত থেকে ওয়ারেন্টটা নিয়ে যায়, ওয়ারেন্টটা গিয়ে কনসার্ন ওখানে থানায় যায়, থানা ওটা তামিল করে। একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কমিশনার বা অফিসার ইনচার্জ, উনি তো আর এটা তামিল করে না, ওনার অধীনে অনেকগুলি পুলিশের কর্মচারী কর্মকর্তা কাজ করে, তারাই এটা তামিল করে। এখন যেই ভদ্রলোক, যে পুলিশ কর্মচারী বা কর্মকর্তা এটা তামিল করছে, উনি কি সেকশন 75 জানে? আই থিঙ্ক উনি জানেই না সেকশন 75টা কি। এখন উনি যদি, ওনার হাতে যদি আইজি মহোদয় আজকে একটা কপি পাঠিয়েছে হাইকোর্ট ডিভিশন, এটা আইজি মহোদয় যদি ফটোকপি করে একটা ফরওয়ার্ডিং করে প্রত্যেকটা পুলিশ স্টেশনে যদি পাঠিয়ে দেয়, এবং প্রত্যেকটা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি ওনার অফিসারদেরকে নিয়ে একটা
ইন্টারাকশন করে, হাইকোর্টের অর্ডারটা যদি দিয়ে দেয় এবং বাংলা এটা সহজভাবে পড়তে অসুবিধা নেই। এখন যিনি সিপাহীরও চাকরি করে আমার মনে হয় নট লেস দেন ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক বুঝতে পারবেন। জি হ্যাঁ, একদম সহজে বুঝতে পারবে। এটা আমার মনে হয় এখন অনেক বেশি ইজি হবে এটা প্রতিরোধ করার জন্য। আর অলওয়েজ একটা জিনিস আপনি দেখবেন, আমরা তো প্রচুর মামলা মোকদ্দমা করছি, মানে ডিটেক্ট করা ইটস এ ভেরি টাফ, মানে অপরাধী ডিটেক্ট করা। আইনের স্বতঃসিদ্ধ প্রিন্সিপাল হলো তুমি শত শত মানুষ খালাস হয়ে যাক কিন্তু একটা নির্দোষ ব্যক্তি যেন জেলে না থাকে, যেটাকে বেনিফিট অফ ডাউট বলি, 114G অফ দি এভিডেন্স অ্যাক্ট। দেখুন মানি লন্ডারিং এর দুর্নীতি দমন কমিশন এখন ফরেনসিক ল্যাব বসাচ্ছে, অলরেডি কাজ চলতেছে। FBI ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমেরিকা, ক্রিমিনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইন্ডিয়া, তাদের যৌথ সহযোগিতায় একটা খুব হাই প্রোফাইল ফরেনসিক ল্যাব বসছে। কাজে এখন অপরাধ, প্রত্যেকটা অপরাধ আপনি ধরেন এমন স্তরে চলে গেছে, আমাদের ট্র্যাডিশনাল পুলিশ বা ল এনফোর্সিং দিয়ে এদেরকে কিন্তু কবজা আনা অনেক কঠিন ব্যাপার। ওই জন্য আপনাকে সমানতালে অপরাধ যেভাবে বাড়ছে, অপরাধের টেকনোলজি যেভাবে বাড়ছে, অপরাধের জুরিসপ্রুডেন্স যেভাবে ডেভেলপ হচ্ছে, আপনি ল এনফোর্সিং এজেন্সি তার সঙ্গে যদি পাল্লা না দিতে পারেন, হ্যাঁ আপনাকে তাহলে কিন্তু এই ধরনের থাকবে। ছোট করে একটি বিষয় জানতে চাই, আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আমি বললাম পুলিশ বললো আইনজীবী বললো কোর্টের কর্মচারী, আমরা একজন আরেকজনের দিকে থুতো না দিয়ে আমরা সবাই কম্বাইন্ড ওয়েতে কাজ করি, সমন্বয় করে যেন কাজ করা যায়। হ্যাঁ, কোথায় ভুলটা হচ্ছে, যদি ভুল হয় আমরা জাজ সাহেবকে অ্যাটেনশন ড্র করি, জাজ সাহেব তো সবসময় আছে। It's the order of the High Court division. It is binding upon the subordinate. এখন যেহেতু অনেক ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার অনেক বেশি, ডিজিটালি সেই জায়গাগুলো আরো বেশি ভেরিফাই করার সুযোগ তৈরি করা যায় কিনা? হ্যাঁ, না এখানে কিন্তু একটা নির্দেশনা এখানে বলেই দিয়েছে, হ্যাঁ সন্দেহের উদ্বেগ হলে ওই পরোয়ানার উল্লেখিত পরোয়ানায় প্রস্তুতকারী মোবাইল ফোনে যোগাযোগ করে উহার সঠিকতা নিশ্চিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। কাজে আপনি এখানে মোবাইলে অ্যাক্সেস করতে পারবেন, এবং মোবাইল অ্যাক্সেস একটা মানুষকে ডিটেক্ট করতে হবে, ধরেন XYZ সে এই মামলার আসামি, এখন সেই পার্টিকুলার ওখানে ওয়ারেন্টটা পৌঁছাতে হবে, সে ওয়ারেন্ট পৌঁছে ওয়ারেন্টটা তামিল করতে হবে। এটা করে কনসার্ন পুলিশ স্টেশনের থানার অধীনে, কিন্তু ওয়ারেন্ট ইস্যু করে কনসার্ন কোর্ট, আইদার ইট এ কোর্ট অফ ম্যাজিস্ট্রেট অর কোর্ট অফ সেশনস। তাই এখন যদি সেখানে যদি তামিল হয়ে যদি থানায় যায়, থানাকে ভেরিফাই করার জন্য এখানে ডিটেলস বলে দিয়েছে, এবং থানা যদি কোনো কারণে যদি বুঝতে অক্ষম হয়, থানা যদি কনসার্ন কোর্টের কারোর সঙ্গে যোগাযোগ করে, যেমন ইভেন কি ধরেন দুর্নীতি দমন কমিশন অনেক সময় ইনভেস্টিগেটিং অফিসাররা যদি কোনো সময় কোনো জিনিসই যদি হয় আমাদেরকে ফোন করে, আমরা সারা রাত যখনই আপনি রাত 2টা 3টা ফোন করলো আমরা রেসপন্ড করি যে হয়তো যে এই জায়গাটা কি হতে পারে, তখন আমরা নিজে মিলিয়ে দেখি এটা কি হয়েছে। আসলে কোঅপারেশন ছাড়া এগুলো অ্যাবসলিউটলি ইম্পসিবল, সমন্বয়টা সবচেয়ে বেশি প্রয়োজন। কোঅপারেশন থাকতে হবে। জি ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপরে আবারও আপনাদের সঙ্গে আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, ইভেল 21 রাতে ছোট্ট একটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেল 21 রাতের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে হাইকোর্টের যে 7টি নির্দেশনা সেটি নিয়ে, এবং সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন মিথ্যাচার বা অপপ্রচার হয় সেগুলো নিয়ন্ত্রণে আসলে সরকারের যে ব্যবস্থাপনা এবং সরকার যে সতর্কতা সে জায়গাগুলো নিয়েও কথা বলবো। আমরা এবার একটু সংযুক্ত বাবর কুদ্দুস আফরাদ সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এবার আমরা একটু যাবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটি এখন সারা বিশ্বকে অনেক বেশি প্রভাবিত করতে পারে, এবং আমাদের দেশেও সেটি কোনো অংশে কম নয়। তবে সেখানে ভালো মন্দ এই জায়গাগুলো অনেক কথা রয়েছে। ইতিমধ্যে সরকার ফেসবুকের সাথে অনেক ধরনের চুক্তির জায়গায় যে অপপ্রচার বা মিথ্যা জায়গাগুলো যেন নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি এগুলো অনেক বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে, এবং সেগুলো নিয়ন্ত্রণে যদিও সরকার অনেক ধরনের আইন রয়েছে, ডিজিটাল অ্যাক্ট রয়েছে, তারপরও এই জায়গাটা আসলে কতটুকু আমরা এগোতে পেরেছি বলে আপনি মনে করেন? কিছুটা পেরেছি, কিন্তু পুরোপুরি, অর্থাৎ যতটা সরকার চেষ্টা করছে বা মানুষের যে কন্টেন্টগুলো আসলে আমরা বারবার সামাজিকভাবে বলা হচ্ছে যেগুলোকে অ্যাভুলেশ করে দেওয়া, এগুলোকে যাতে ইউটিউবে হোক ফেসবুকে হোক আপলোড না করা যায়, সেভাবে পারা যাচ্ছে না। এরকম কিছু সেক্ষেত্রে কিন্তু মহামান্য আদালত নির্দেশ দেওয়ার পরে ফুটেজটি সরিয়ে নেওয়া হচ্ছে, আগে থেকে কেন এটি সেন্সর করা যায় না? এই সেন্সরের এই গেটওয়েগুলোতে তাদের কিছু লোক আছে, দারোয়ান আছে, এবং সেটার ব্যবস্থা করার জন্য আমার আইসিটি যে অনুযায়ী চলে সেইখানে থাকে, কিন্তু সেইখানে আমাদের যে গাফিলতিটা একটু আগে বললাম, উদাসীনতা গাফিলতির কারণে কিছুটা হচ্ছে। আর দ্বিতীয়ত
কিছু জিনিস আপলোড হয় বাইরের থেকে, আমি করতেছি দেশের বাইরে থেকে। দেশের বাইরে থেকে, সেটা এখানে হয় না। তো আমাদের এখানে ইউটিউবের একটা বড় ভূমিকা। ধরেন কোনো কিছু হলো, কাট পেস্ট করে আপনার গলা আমার শার্ট ইত্যাদি মিলিয়ে একটা জিনিস, কিন্তু যা বিভ্রান্তি ছড়িয়ে গেল। দেখেন ওই যে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের সময় কি ধরনের মিসইউজ করলো কেউ কেউ, প্রায় যে ঘটনাটা ঘটে বিশ্বময়ই ঘটছে এগুলো। এই যে মাঝে মধ্যে কিছু কন্টেন্ট এডিটিং করে ছেড়ে দেওয়া হয়, এত সতর্কতার পরে, এত কিছু বাধার পরে, এখানে আমাদের এইগুলোকে প্রোটেকশন করার আইন আছে, সব কিছু ডিজিটাল সিকিউরিটি আইন থেকে অনেক কিছু। আমরা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খুব এখনো ব্যক্তিগতভাবে আমি এটাকে সাপোর্ট করি না ওই জায়গাটা যেটা লেখালেখির প্রশ্নে তারা করে রাখছে। স্বাধীন মতামতের ক্ষেত্রে কিন্তু যদি তথ্যপাত্র সঠিক থাকে কোনো কিছু, সেইটাকে বাধা দেওয়া ঠিক হবে না। এখন আমাদের এখানে অনেক সময় একটার লেজ ধরে বলছে যে এইটাকে আটকাও, কিন্তু ওইটা না আটকে সে খুঁজে যে পুরোটাই হয়তো বা, তারপরে কয়দিন পর এটা কোনোটাই আটকানো হয় না। আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ গতকালকে উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া যেই সব অ্যাক্টিভিটিস গুলা খুবই আপত্তিজনক, মিথ্যা বা অপপ্রচার, রাষ্ট্রবিরোধী, ওই যে বললাম রাষ্ট্রবিরোধী, তারপর হচ্ছে আপনার এডিটিং করে বসানো, এগুলোর ক্ষেত্রে খুব মানে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য, সতর্ক থাকার জন্য বলা হয়েছে। গভর্নমেন্ট থেকে একটা হ্যান্ডআউটও জারি হয়েছে, কিন্তু এরপরে কিন্তু আমরা অহরহ দেখছি এবং যাচ্ছে তাই নানান কন্টেন্ট, মিথ্যা কন্টেন্ট, গলার সুর পাল্টে এসব হচ্ছে। আমার মনে হয় যে আমাদের যে টিআরসি যেখান থেকে এগুলাকে প্রোটেকশন করা দরকার, সেই জায়গাটা যদি যথাযথভাবে নেওয়া হয়, এতটাই আপত্তিজনক মাঝে মধ্যে খুব মানে ক্ষোভ লাগে, অনেকেরই হয়তো লাগে, এক একজনের চিন্তা চেতনতা এক এক রকম। তো আমি মনে করি যেই কন্টেন্টগুলা আমাদের পুরো দেশের সামাজিক কাঠামো, রাজনৈতিক কাঠামো, অন্যান্য স্তরগুলোতে আঘাত করবে, সেগুলো যারাই করুক সেটাকে আউট করার একটা ব্যবস্থা করতে হবে। আর দুই হচ্ছে বড় বড় ঘটনাগুলোর দৃশ্যমান বিচারের ব্যবস্থা যদি না করা হয়, মুখে বলে কাজ হবে না, দুই একটা বিচার করতে হবে, শক্তভাবে করতে হবে। দেখেন ফেসবুকে খুব বেশি কিন্তু লেখালেখি হচ্ছিল এক সময় নানান কিছু নিয়ে, এখন একটু কিছুটা কমেছে। ফেসবুকে লেখালেখির কারণে যখন কিছু অ্যারেস্ট হচ্ছে, কিছু বিচারের মুখোমুখি হচ্ছে, কিন্তু এই যে ইউটিউব বলেন, এই জায়গা একেবারে নিয়ন্ত্রণহীন, একবারে যেটা পারছে তো এই আপলোড করছে এবং নানান ধরনের ভিজুয়াল, নানান ধরনের। আরেকটা এখন তো টেকনোলজির অভাব, করোনা কালে জি জি টেলিভিশন টকশোর বাইরে ফেসবুকিং টকশো বা ইউটিউবের আশ্রয় নিয়ে বা বিভিন্ন স্ট্রিমের আশ্রয় নিয়ে যে কোনো জায়গা থেকে, অস্ট্রেলিয়ায় বসে বাংলাদেশের সাথে ডেইলি টকশো হচ্ছে, ইংল্যান্ডে বসে টকশো হচ্ছে, তো ওইখান থেকে তো সেটা প্রচার হচ্ছে। এখন কে কোন জায়গায় আছে সেটা করা, এখন আমি এই জায়গায় আছি, আমি বাঙালি, আমি কিন্তু বাঙালি পরিচয়ে সিঙ্গাপুরে বসে টকশো করতেছি এবং যা ইচ্ছা তা কিছু বলে যাচ্ছি। আমি যে এখান থেকে 6 মাস আগে এটাও কেউ জানে না, কিন্তু একটা তো ভ্যালু আছে এই প্রচারের ফলে। যেটা হয় সেটা মানুষ বিশ্বাস করে যে সে তো দেশে বসে সাহসের সাথে কথাটা বললো, আসলে তো সাহসের সাথে কথাটা বলে নাই এবং সে মিথ্যা কথা বলেছে, তার দৃষ্টিকোণ থেকে সে বলেছে। তো এই জায়গাগুলোকে অবশ্যই যত দ্রুত, অর্থাৎ ওই মুখে সতর্কতা বাণী বা কি জানি সতর্কতার বিজ্ঞপ্তি জারি, এটা না করে আমাদের দৃশ্যমান কিছু কিছু কাজ দেখাতে হবে, যেগুলো করা আইনের পরিপন্থী যে কোনো কাজকে খুব শক্ত হাতে এটা ব্যবস্থা নিতে হবে। আর যেটা এখনো বলছি, আমি বিশ্বাস করি ডিজিটাল সিকিউরিটি আইনের বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতিগুলো যদি দূর করে সবাই মিলে বসে শুধরে আমরা নিতে পারি, সেইগুলো যদি করা হয়, এটাকে অনেকেই রিসিভ করবেন, কারণ অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন দ্বারা। হয়তো বা আমার এখন হচ্ছে না, আমি বাহবা দিচ্ছি, যখন নিজের গায়ে আসবে তখন তো সকলেই বিরক্ত হবেন। জি ধন্যবাদ। আমরা একটু নুরুল আলম স্যার আপনার কাছে আবার আসতে চাই। আমরা আর একটু আলোচনা করতে চাইবো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবের বদৌলতে যা ইচ্ছে তাই সে জায়গাগুলো নিয়ে সরকার যদিও চেষ্টা চালাচ্ছেন, আমাদেরও সচেতন হতে হবে, সকলেরই দায়িত্ব রয়েছে। তারপরও এই জায়গাগুলো আসলে কিভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি? এটা বর্তমান সময় একটা, আমি কি বলবো, এটা মহামারীর মতো একটা দুর্যোগ, যেরকম করোনা একটা দুর্যোগ, আর ডিজিটাল এই সমস্ত তৎপরতা আরেকটা দুর্যোগ আমাদের জাতির জন্য। আমরা যদি ইউটিউবে খেয়াল করি,
কিছু সংখ্যক সাংবাদিক, নাম বলতে যাব না, এর মধ্যে একজন মহিলাও আছেন, আর কয়েকজন সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত, তারা যেভাবে প্রচারণা চালান, মনে হয় বাংলাদেশ রাষ্ট্রটাই নাই, আগামীকাল বোধহয় সুনামি হয়ে যাবে দেশের উপর দিয়ে। এইভাবে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাবার্তা, শাউটিং করে কথাবার্তা বলেন, খুবই হিউমিলেটিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। এতে তাদের সমর্থক যারা, তারা হয়তো বা খুব আনন্দিত হয়, উৎসাহিত হয়, একটা আশার আলো দেখে তাদের কথা মোতাবেক। কিন্তু অন্যদিকে যদি আমরা তাকাই, লেবু, একটা কথা আছে পুরনো গ্রাম দেশে, লেবু চিপলে তিতা হয়। এরা দৈনিক একই কথা এত বেশি বলে যে মানুষ শুনলে বিরক্ত হয়। কমেন্টগুলি দেখলে বোঝা যায় মানুষ কি কমেন্ট করতে শুরু করছে ইদানিং। পয়লা খুব ভাবতো, সারপ্রাইজ হতো, যে আরে খুব উৎসাহিত হতো কেউ কেউ। এখন ভাবে এই লোকদের তো একটাই পেশা, কারো দ্বারা নিয়োজিত হয়ে তারা এটা করছে দেশের বাইরে বসে, এবং যাতে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করা যায় এবং পানি ঘোলা করে কোনো ফায়দা যদি পাওয়া যায়। না পেলেই বা মন্দ কি, তাদের তো আয় উন্নতি বা রুজি রোজগার একটা পথ তো হয়েই গেছে, এই নিয়মিতভাবে এটা করি। এছাড়া অন্যদিকে যদি আমরা তাকাই, দেশের ভিতরে আমরা যদি দেখি, ইদানিং একটা বিষয় খুবই সমস্যা, সেটা হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন। আজকে যদি বুকে হাত দিয়ে বলি, কয়জন মানুষ, নর বা নারী, নিজেরা সঠিক পন্থায় চলেন জীবনযাত্রায়? প্রত্যেকেরই একটা অন্ধকার অংশ আছে জীবনের। যতক্ষণ কম্প্রোমাইজ থাকে সব ঠিক থাকে, কোনো কারণে কম্প্রোমাইজ নষ্ট হলে অথবা অলিখিত চুক্তি যদি ভঙ্গ হয়, তখন কোনো না কোনো পক্ষ, বিশেষ করে ছেলে পক্ষ, এটার প্রতিশোধ নিতে চেষ্টা করে, ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, এবং সেটা কিছুই না পারলে আমরা দেখলাম যেটা বেগম নোয়াখালীর ঘটনার মতো এটা ছড়িয়ে দেয়। এরকম একটা ঘটনা না, প্রচুর ছড়ায়, অনেক রয়েছে। ওটা যে কোনো কারণে সবাই দৃষ্টিতে পড়েছে, এটাকে নিয়ে আমরা সোচ্চার হয়েছি, বললাম, এবং অ্যাকশনও হলো। কিন্তু অনেকগুলি ঘটনা হচ্ছে বা প্রচার হয়ে যাচ্ছে যেগুলি হচ্ছে না, আবার অনেক ঘটনা আমরা জানতেও পারি না। এখন এটা মুশকিল কি, দেশে তো একটা আইন করা হলো, ডিজিটাল আইন। আইনটা কিন্তু আমি বলবো যে বর্তমান সময়ের জন্য উপযোগী, যেহেতু আইনটা নতুন। এর প্রয়োগ নিয়ে যারা প্রয়োগ করবেন তারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন, যারা অন্যায় করেন তারা অনেক সময় বুঝতে পারে না তারা লিমিট ক্রস করলেন কিনা। আর যে আদালতের কথা বলি, সেখানে যেহেতু এ ধরনের ঘটনা খুব বেশি নাই, এ ধরনের ঘটনা ইতিপূর্বে খুব বেশি নাই, সবাই কিন্তু একটা শিক্ষানবিশী অবস্থার মধ্যে আছে। আমি মনে করি এই আইনটার কার্যকারিতা আমরা বা সুফলটা পাবো আরো 4 থেকে 5 বছর পরে। এই ধরনের বেশ কিছু ঘটনা হওয়ার পরে যেগুলি মামলা হবে, মামলার যে সিদ্ধান্তগুলি আসবে, এটা কিভাবে আমরা কার্যকর করবো, তখনই এর আমরা সুফলটা পাবো। এই মুহূর্তে আমরা সবাই কিন্তু কনফিউজড, এই আইনটা নিয়ে কোন পথে আগাবো, কিভাবে আগাবো, কি করলে হবে। একটা দুইটা ঘটনার কথা বলাই যায়। আর সোনাগাজীর ওসির যে ঘটনাটা, এটা যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে জিনিসটার উপর জোর দেওয়া ছিল, এটা একটা ফয়সালা আমরা খুব দ্রুত দেখলাম। যেখানে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে তো সকল বিষয় দেখতে পারবে না, সেগুলোর কি হবে? সেগুলোর ক্ষেত্রে এসে ডিমের তালে চলবে, কোনোটা কিছু হবে, কোনোটা হবে না, আবার কোনোটা বেশি হয়ে যাবে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার ধারণা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেকবোধ জাগা উচিত। একটা মানুষকে ড্যামেজ করার জন্য বর্তমান সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বিরাট একটা কি বলবো, এটা আকাশ, যে কোনো মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে যায়। তো মানুষ যদি আমরা হই, বিবেকবান হই, তাহলে এই ধরনের অপকর্ম থেকে আমরা বিরত থাকব। তারপরে যারা অমানুষ করবে তাদের ক্ষেত্রে আমরা নিষ্ঠুরতায় বা আইনি যে প্রয়োগটা আছে, কঠোর প্রয়োগ, সেই দিকে যাব, এবং কোনো রকম কনসেশন ছাড়াই। আমাদেরকে মনে রাখতে হবে, এখন বোধহয় কেন জানি আমার কাছে মনে হয় দেশের ওই যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো মানুষ বাদ দিয়ে দিয়েছে। এখন দেখে ওইটা আপনি দেখবেন ডেইলি কিছু না কিছু, কারো না কারো বিবৃতি প্রচার হচ্ছে, গলার এই রগগুলি ফুলিয়ে ফুলিয়ে বক্তৃতা দিচ্ছে, এমন একটা অবস্থা দেশ উদ্ধার করে ফেললো। এই জিনিসগুলি খুব সাংঘাতিকভাবে প্রচার হচ্ছে। তো এই যে প্রচারটা হচ্ছে, এতে কিন্তু একটা শ্রেণী বা যারা নোটার মধ্যে থাকে,
এরা কিন্তু কোনো দিকে ব্যালেন্সড হয়ে যায়, ব্যালেন্সে ঝুঁকে পড়ে। এটা একটা ক্ষতির কারণ হতে পারে। তাই আমি মনে করি এই ধরনের জিনিস হলে পরে এটাকে বন্ধ করার জন্য, যেমন বেগমগঞ্জ একটা কোর্টের অর্ডার, এটা বন্ধ করা হলো, এটাকে বন্ধ করার যদি আর কোনো সহজ পথ থাকে, এগুলো যেগুলো মনে হয় যে মানুষের জন্য, সমাজের জন্য ক্ষতিকর, মিথ্যা, অপপ্রচার, বিভ্রান্তি সৃষ্টিকর, রাষ্ট্র বা সরকারের ক্ষতি করার জন্য, সেই ক্ষেত্রে জনস্বার্থের বিরোধী, সেগুলো যাতে তাৎক্ষণিক বন্ধ করে দেওয়ার প্রচারটা, এরকম সহজ একটা ব্যবস্থা থাকা দরকার আইনি ব্যবস্থার সাথে সাথে, তাহলে আমরা এই সুফলটা পাবো। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে চাই বাবার মোহাম্মদ খুরশিদ আলম খান, সিনিয়র আইনজীবী। জনাব খুরশিদ আলম, আমরা ডিজিটাল অ্যাক্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেক বেশি জনপ্রিয়, সেই জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম। দেশের ভিতরেও নানা ধরনের কন্টেন্ট হচ্ছে, দেশের বাইরে থেকেও হচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণ, সেগুলোর আইনি ব্যবস্থা নেওয়া, এবং বিশেষ করে তরুণ প্রজন্ম, আমরা দেখছি যে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সুযোগে ভালোও রয়েছে, তবে তরুণ প্রজন্ম অনেকটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে। সেই জায়গাটা আসলে আমরা অপব্যবহারও করছেন অনেকে। সেই জায়গাগুলো আসলে আইন দিয়ে তো সবকিছু করা যায় না, তারপরও সামাজিক সচেতনতা, আইনি যে ব্যবস্থাগুলো আছে, বাস্তবায়ন, সেই জায়গাগুলো যদি একটু মন্তব্য করেন। জি হ্যাঁ, দেখুন, একটা যখন ডেভেলপমেন্ট হয় ওটার পজিটিভ নেগেটিভ দুটো অ্যাপ্রোচ থাকে প্রত্যেকটা জিনিসই। আমাদের এখানে যখন প্রথমে মোবাইল আসলো তখন এটা একটা পজিটিভ নেগেটিভ দুটো অ্যাপ্রোচটা ছিল। এখন যেহেতু যুগটা ডিজিটালাইজেশন পৃথিবীর প্রত্যেক দেশে, আপনি উইদিন সেকেন্ড আপনি এখন যেটা বলছেন সাউথ আফ্রিকাতে ওটা পাবলিশ হয়ে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা হবেই। এখন এর সঙ্গে সঙ্গে যেটা ডিমেরিটস নেগেটিভ যেগুলো আইজি মহোদয় সাহেব বললেন এগুলো হচ্ছে, কিন্তু রেট অফ পার্সেন্টেজ কিন্তু আমার মনে হচ্ছে এখনো অনেক কম। হ্যাঁ, যেমন আজকের একটা ঘটনা বলি, এই জন্য মানুষকে আসলে অনেক বেশি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, মানুষকে প্রোটেস্ট করতে হবে, মানুষকে আইনের আশ্রয় নিতে হবে। যে আজকে একজন পাশের সঙ্গীত শিল্পী, একজন মহিলা, নাম সম্ভবত পুতুল, আমি একটা চ্যানেলে দেখলাম, ওনাকে কি একটা থ্রেট দেওয়া হয়েছে রেপের ব্যাপারে। উনি কিন্তু খুব সুন্দরভাবে প্রোটেস্ট করলেন, খুব সাহসের সঙ্গে, এবং ওনার ইন্টারভিউটা আমি দেখলাম সম্ভবত চ্যানেল 24-এ, যে উনি বললেন না আমি এটাকে প্রোটেস্ট করবো, সবাই এই ধরনের আগে আসতে হবে। এই যে প্রোটেস্টটা, আপনি যদি এগিয়ে আসেন, আপনি যদি সাহস করে এগিয়ে আসেন, হ্যাঁ কম্প্রোমাইজ না করেন, যদি এগিয়ে আসেন, আমার মনে হয় এগুলো ছোটখাটো জিনিস, এটা বেশি দিন টিকবে না, পজিটিভটাই আলটিমেটলি প্রিভেন্ট করবে। যেহেতু এখন যেভাবে যুগ ডেভেলপ হয়েছে, যেভাবে আপনার ইকোনমি ডেভেলপ হচ্ছে, মানুষের এডুকেশনাল অ্যাওয়ারনেস তো অনেক বিল্ড আপ হয়েছে, এর সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভ অ্যাপ্রোচ তো থাকবেও। এটা প্রপার ওয়েতে, প্রপার জায়গায় অ্যাওয়ারনেস বিল্ড আপ করে এটাকে রেস্টেইন করতে হবে। হ্যাঁ, ভিজাভিস কিছু পিউনিটিভ অ্যাকশন নিতে হবে, যেটা আইজি মহোদয় সাহেব বললেন একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছে, সেটা তাকে প্রসিকিউশনের মধ্যে নিয়ে এসে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তাকে প্রপার ট্রায়ালের মধ্যে বিচারের আওতায় এনে এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে আইনের আওতায়, সেই ক্ষেত্রে এক্সাম্পলারি দৃষ্টান্ত হবে। আর সোফার বিয়াস টু মাস্ট পিপল, এটা আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে ফ্রম চাইল্ডহুড। কারণ এখন আসলে আমাদের এডুকেশনটা একটা সবচেয়ে, আমি মনে করছি যে একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছে। এডুকেশনে অনেকগুলি জিনিস ফ্রম চাইল্ডহুড থেকে যদি আপনি ডেভেলপ করেন, যেমন ডিজিটালাইজেশন, কারাপশন, তারপর ইন্টিগ্রিটি, মরালিটি, এই শব্দগুলো যদি আপনি খুব ব্যাপক আকারে ছোটকাল থেকে যদি এডুকেশনের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে হবে কি, এখন যারা শিশু ওরা এখন কিন্তু যেটা শিখবে এটা কিন্তু ওরা জীবনে ভুলবে না। কিন্তু কাজে আমাদের এডুকেশন সিস্টেমে একটু পরিবর্তন আনা উচিত আমি মনে করি। এটা সামাজিকভাবে, এটা সার্বিকভাবে সরকারের দায়িত্ব, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, দুজন অবশ্যই যে কাজটা করছে এটা নেগেটিভ অ্যাটিটিউডের কাজ এবং ডিফেন্ড করছে, দ্যাটস ট্রু। এখন দুজনের জন্য তো আমি আর 50 জনকে দোষ দিতে পারি, ওই দুজনকে আমাকে রেস্ট্রেইন করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে চেষ্টা করবে সোশ্যাল অ্যাডভাইস, হ্যাঁ সেটা যদি না হয় আমাকে পিউনিটিভ অ্যাকশনে যেতে হবে, সেটারও তো প্রফেশন আছে। ডিজিটাল সিকিউরিটি একটা আপনারা জানেন কিনা, একটা রায় কিন্তু হাইকোর্ট পর্যন্ত বহাল হয়েছে, সাজা 4 বছরের সাজা। কাজে এক্সাম্পল অলরেডি ইনডিমিটেড হয়ে গেছে কিন্তু, কাজে আর সবকিছু আপনি শাস্তি দিয়ে যদি এক্সাম্পল ক্রিয়েট করতে যান, এটাও কিন্তু সমাজে একটা নেগেটিভ এফেক্ট হতে পারে। হ্যাঁ, কারণ পাবলিক অপিনিয়ন ইজ দ্য হাইয়েস্ট ল। আপনি পাবলিকরা অলওয়েজ একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, একটা রুল অফ ল এর এনভায়রনমেন্টের মধ্যে আনতে হবে। এটা আনার দায়িত্ব কিন্তু সমাজের, সরকার তো অবশ্যই, আর প্লাস যারা শিক্ষিত শ্রেণী, সুশীল সমাজ বলেন, যারা অগ্রসর,
হ্যাঁ সমাজে, তাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব থাকে, কিন্তু যারা আপনার পেছনে পড়ে আছে তাদেরকে মানে আরো প্রসিড করা, আরো যদি ডেভেলপ হয়, অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়। আমি যদি প্রত্যেকটা কেসেই যদি কোর্টে যাই, কোর্টে যদি একটার পর একটা সাজা হয়, তখন হয় কি একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। হ্যাঁ, সবকিছুর প্রতি আস্থাহীনতার একটা আমার মনে হয় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। আমরা অবশ্যই আদালতে যাব, অবশ্যই আদালতে বিচার চাইব, বাট টু এক্সট্রিম স্টেজে, নট রিচ এন্ড এভরি কেসেস। আমরা চেষ্টা হবে আমি এখানে থেকে গ্রাসরুট থেকে ছোটখাটো বিষয়গুলো তো আমরা পারিবারিক বা সাময়িক ভাবেই সেটি নিয়ন্ত্রণ করতে পারি, অনেক ভাবে এটা কিন্তু করা যায়। আর এই যে বিটিআরসি কিন্তু একটা বিশাল রোল আছে। আইজি মহোদয়ের একটু ওনার কথার মধ্যেও কিছু ইঙ্গিত আছে, ওনাদেরও কিছু অনেক চেক এন্ড ব্যালেন্স করে দিতে। হ্যাঁ, ওনাদের রুলসটা কিন্তু খুবই সুন্দর। ওনারা যদি রুলসটা যদি ভালোভাবে কমপ্লাই করে, আমার তাহলে সেখানেও চেক দেওয়ার অনেক কিছু সুযোগ আছে। সার্বিকভাবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন সাধারণ আইনজীবী হিসাবে, একজন নাগরিক হিসাবে আমি কিন্তু আমার ইয়াং জেনারেশন নিয়ে আমি অনেক অপটিমিস্টিক। আমার রেট অফ এডুকেশন অনেক বেড়ে গেছে। মধ্যবিত্ত ফ্যামিলি যারা কখনো বিদেশে গিয়ে পড়াশোনা করার ধারণাই করতে পারে নাই, এখন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছে, অথবা যারা একটু সচ্ছল তারা পয়সা দিয়ে বড় বড় ভালো ইউনিভার্সিটিতে পড়ছে। আমার মনে হয় আমি আমাদের দেশে একটা ব্রাইট ফিউচার আমি দেখতে পাচ্ছি। বাট দু একটা জিনিস, বিচ্ছিন্ন ঘটনা পুরো জাতিকে হতাশ করছে। সেখানে সেই জায়গায় কোথায় কোন কি পরিমাণ মেডিসিন ইউজ করতে হবে, আমার মনে হয় সেটা সোশ্যাল সামাজিক ভাবে এটা কিউর করা সম্ভব। আমি তাহলেই মনে হয় আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব আশাবাদী, ভীষণ আশাবাদী। সকলকে মিলিয়ে আসলে আমাদের এগুলো মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি। কুদ্দুস আফরাদ, আকাশ সংস্কৃতির যুগে আসলে কাউকে বেঁচে রাখা যাবে না। আমরা অবশ্যই সামাজিক সচেতনতা, পারিবারিক সচেতনতা এবং যারা মাত্রা ছাড়িয়ে যাবে তাদের ক্ষেত্রে আইনি প্রয়োগ অবশ্যই প্রত্যাশা করবো। যাবার আগে সেই জায়গাগুলোর প্রত্যাশা দিয়ে যদি ছোট করে শেষ করেন। হচ্ছে যে আমাদের সাবেক আইজিপি মহোদয় আসলে অনেক ক্লারিফাইটা অনেক চমৎকার ছিল ওনার। তো আমি মনে করি যে এইখানে যে আমরা যেই জায়গাটা এখনো যেটা রিয়েল, আমি যেটা বলছি ভুল ত্রুটি হতে পারে সেটা একটা গ্রহণযোগ্য, আরেকটা হচ্ছে মেকিং, অর্থাৎ কাটছাট করে যেটা বানানো হচ্ছে সেটি সমাজের সবচেয়ে বেশি ব্যাড ইফেক্ট করে। সেইটাকে আমাদেরকে, অর্থাৎ এই যে কাটছাট, জোড়াতালি দেওয়া, নানানভাবে করা এবং উদ্দেশ্য প্রণোদিত একেবারে, যে ওই যে উনি বললেন যে দেশের বাইরের কিছু লোক এখন কাজ হচ্ছে ইউটিউবে বসে সারাদিন নানান অনুষ্ঠান, মনে হয় যে দেশটা কালকে একরকম হয়ে যাবে। আসলে সত্য, তারা মনে করছে এবং ওইগুলাতে কিছু লাইকিং আছে এবং এতে বিকৃত রুচির কিছু মানুষ ওইখানে অ্যাটেন্ডও করছে। ওইখানে যেরকম কমেন্টস করছেন বা একটা কি বলবো, এটার তাদেরও একটা দর্শক বেল আছে এবং ওইখান থেকে তারা একটা পারিশ্রমিক পেয়েও যাচ্ছে, যেহেতু তাদের টিআরপিটা ওইখানের একটা টিআরপি আছে, ওইটাও যখন দেখে তারা ওইখান থেকে কিছু আয়ের, ইউটিউব থেকে একটা আয়ের ব্যবস্থা। আরেকটা হচ্ছে যেটা আমাদের দেশের একটা অংশের মানুষ, এটা তো বলতে হবে, তাদের পশ্চাৎপদতাটা বড় কারণ। তাদেরকে তো আমরা ফ্রন্ট লাইনে আনতে পারছি না। আমাদের শিক্ষা বলেন, নিয়ে বলেন, আমাদের এখানে যে পরিমাণ মাদ্রাসার নামে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, এখন এগুলো তো বলা যায় না, কিন্তু এটা তো সত্য যে একদিক দিয়ে হুজুররা কি পরিমাণ সেলফি তুলতেছে। ধরেন আপনার জামা কাপড়, পোশাক, টেলিভিশনে কোনো একটা পছন্দ না লাগলো, সে একটা গালি দিচ্ছে যে এটা এই, কিন্তু সে যে মিডিয়ায় গালি দিচ্ছে সেই মিডিয়াটাও যে আরেকজনের, অর্থাৎ সেও যে আরেকটা জায়গায় আশ্রয় নিয়ে এই কাজটা করছে, সেটা বিশ্বাস করে না। আমাদের হুজুরদের এখন তারা একদিক দিয়ে এই টেলিভিশন বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, দেখবেন তারা খুব এটাকে ডিসলাইক করতেছে যে এটা একটা খারাপ জিনিস ইত্যাদি, কিন্তু সে নিজে ওইটার সাথে সক্রিয় আছে। তো সেই জন্য বলছি আমাদের একটা পশ্চাৎপদ ধারণাটা, এই ধারণাটাকে চেঞ্জ করতে হবে যে আমাদের বিজ্ঞানের যে ভালো জিনিসগুলো আমরা নিব। বিজ্ঞানের ওই যেটা আইজিবি সাহেব বলছেন, একটা রাস্তা যখন হয়, আমি মনে করি যে বিজ্ঞানের প্রযুক্তি যে জায়গায় আমরা এসেছি এর কিছু কুফল আছে, অবশ্যই কুফল আছে, হ্যাঁ কুফল আছে, কিন্তু কুফলটাকে আমরা বর্জন করবো, সেটা সামাজিক ভাবে নিতে হবে। আইনি প্ররক্ষা থাকবে, প্রোটেকশন থাকবে, কিন্তু আইন দিয়ে সবকিছু হয় না। সেই জন্য সামাজিক অবস্থাটা, সামাজিক ভাবে এই জিনিসটা আমাদেরকে তৈরি করতে হবে। রাস্তা যেটা বলছিলাম, যে রাস্তা যখন গড়া হয়, কোন নতুন রাস্তা হয়, সেখানে যেরকম মানুষ
যে যাওয়ার জন্য যানবাহন যায়, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টও হয়, মানুষ মারাও যায়। এই মানুষ মারা যাবে দেখে আমি রাস্তা বানাবো না, এটা তো আর হচ্ছে না। তো আমার প্রযুক্তি নিতে হবে, প্রযুক্তিকে আমার স্বাগতম জানাতে হবে, কিন্তু প্রযুক্তির যে ভালো জায়গাটা আমাদের নিতে ওইটাকে হবে, আমাদের বর্জন করতে হবে। ধন্যবাদ। আমরা শেষ দিকে চলে এসেছি। নুর আলম স্যার, যাওয়ার আগে আপনি কোনো কিছু যোগ করার থাকলে ছোট্ট করে যোগ করে শেষ করবেন। ডিজিটাল যে প্রযুক্তিটা, এটা আমরা কিছু কুফল দেখতে পাই, সামান্য কিছু। যদি আমরা পজিটিভ সাইডে যাই, মুদ্রাতে দুইটা পিঠ থাকে, একটা সামনের একটা পিছনে। আমরা সামনের দিকে তাকাবো বেশি। সামনের দিকে যে তাকায়, দু চারটা ছোটখাটো জিনিস বাংলাদেশে আমি বলতে পারি। আজকের যে আমরা অনুষ্ঠানটা করছি এখানে বসে, এটা কি ডিজিটাল প্রযুক্তির আশীর্বাদ না? অবশ্যই। এটা কি আমরা কিছুদিন আগেও ভাবতে পারতাম না। তো এটাও তো একটা আশীর্বাদ। আমরা অন্যদিকে তাকাই, আপনি আপনার ছেলের এসএসসি রেজাল্টটা ঘরে বসে পান, পাসপোর্ট ফর্মটা ঘরে বসে আপনি ফিল আপ করেন, ট্রেনের টিকিটটাও আপনি আনতে পারেন। আমি কিছুদিন আগে বিদেশে গেলাম আমার ছেলে সহ, আমরা ইন্ডিয়ান টিকিট গুলো পর্যন্ত এখান থেকে কেটেছি, ইন্ডিয়ান এয়ারের এবং ইন্ডিয়ান ট্রেনের। এরপরে যদি আমি বলি, আজকাল তো প্রায় সবকিছু ডিজিটালাইজ হয়ে গেছে। আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার এখান থেকে টাকা উঠালেন, সেটা আপনি মেসেজে পাচ্ছেন। জি জি, ডিজিটাল ব্যাংকিং সিস্টেম। হ্যাঁ, আপনার ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং করতে পারেন, আপনার টাকা জমা দিতে পারেন ঘরে বসে। এগুলো তো কম না। জি, আমরা একটা জিনিসের আরেকটা জিনিস হচ্ছে যে পজিটিভ একটা জিনিস করলে আবিষ্কার হলো, এটা এগ্রিকালচার সাইড হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল সাইড হতে পারে। তো সেটা মানুষকে জানাবেন কি করে? আজকে যদি আমাদের দেশের দিকে তাকান আপনি, আমরা ফল, সবজি, যেসব জিনিসগুলো আমাদের ছোটবেলা আমাদের দেশে হতো না, এখন তো সবই হচ্ছে। এগুলো বাইরে থেকে দেখে দেখে, যেমন জেরাইদাতে এখন মালটা হয়, হলুদ মালটা, ওটা দেখে দেখে আমার বাড়ির চিটা ওখানে কিছু ছেলে ফেলে করবে চিন্তা করছে। এগুলো তো আশীর্বাদ। অবশ্যই ভালো দিক থেকে তো মানুষ শিখছে বেশি। এখন স্কুল বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিশেষ কারণে করোনার জন্য। বাচ্চারা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস করছে, অনলাইনে করে। এটা কি একেবারে কিছু হয় না? হয়তো হ্যাঁ, সামনাসামনি হওয়ার মতো না হলেও আপনি 60% তো চালু তো রয়েছে। ওরা তো বসে আছে, এবং টিচারকে দেখতে পায়, তার সঙ্গী ছাত্রকে দেখতে পায়, কিছু না কিছু কাজ তো করে। এখন আমরা এর দ্বারা তো উপকৃত তো হচ্ছি। আর কিছু দুষ্ট লোক সমাজে সবসময় থাকে, এই দুষ্ট গ্রহ কোনো না কোনো ভাবে এদের কাজ চালিয়ে যাবে। এবং সেই জন্য কি আমি আমার এই যে বিজ্ঞানকে আমি পিছনে ফেলে দেব? না, বিজ্ঞানকে বাদ দিয়ে আসলে আমরা যেতে পারবো না। খুরশিদ আলম একটা সুন্দর কথা বলছেন, আমরা ছোটবেলা থেকে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে চেষ্টা করব গ্রুমিংটা যাতে ঠিক হয়। এটা যদি ঠিক হয়, তাহলে ডিজিটাল অপরাধ তো এমনি হবে না। এখন আমাদের দুইটা দিকে দেখতে হবে, ওই দিকেও দেখতে হবে। অন দ্য আদার হ্যান্ড, যদি কেউ যদি রেকটিফিকেশনের মধ্যে না আসে, কোনোভাবে ইনকরেজেবল হয়, সেক্ষেত্রে আমরা তো আইনি প্রক্রিয়াতে যাবই। সেটা তো আমাদের ওপেন রয়ে গেছে, আইন। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। অবশ্যই আমরা আশা করব অবশ্যই আমাদের তরুণ প্রজন্ম আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে এগিয়ে যাবে। তবে আমরা সামাজিক সচেতন, নাগরিক সচেতনার মাধ্যমে ভালো জায়গাটা অবশ্যই নেব এবং খারাপটা বর্জন করে এগিয়ে যাব, সে প্রত্যাশা রাখছি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ভিলে 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।